হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ভূগোলের যে সিলেবাস ক্লাস 9-এর প্রান্তিক প্রকাশনীর বসু ও মৌলিকের এই যে বই প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ, এই বইয়ের যে সপ্তম অধ্যায় আছে অর্থাৎ ভারতের সম্পদ, এই ভারতের সম্পদের উপরে যে সমস্ত অনুশীলনী প্রশ্ন আছে তার উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে তোমাদের ধারণা জন্মাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, যদি তোমাদের কাজে এসে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, বইয়ের 117 নাম্বার পেজে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে। তো প্রথমে 1 নাম্বার যে প্রশ্ন আছে সেখানে আছে তোমার সঠিক উত্তরটি নির্বাচন করো, এবং এখানে প্রশ্নমান হচ্ছে 1। এর 1 নাম্বারে আছে সম্পদ এর প্রথম সঠিক সংজ্ঞা দেন। উত্তর হবে ক জিমারম্যান। 2 নাম্বার অবাধ সম্পদের উদাহরণ হলো। উত্তর হবে ঘ সূর্য কিরণ। 3 নাম্বার বস্তুগত একটা সম্পদ হলো। উত্তর হবে ক জল। 4 নাম্বার ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক রাজ্য হলো। উত্তর হবে ক মহারাষ্ট্র। 5 নাম্বার গুজরাটের একটি তৈল শোধনাগারের নাম হলো। উত্তর হবে ক কয়ালি। 6 নাম্বার সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম। উত্তর হবে গ ম্যাগনেটাইট। 7 নাম্বার খনিজ তেল উত্তোলনে ভারতের উল্লেখযোগ্য রাজ্যটি হলো। উত্তর হবে খ মহারাষ্ট্র। 8 নাম্বার ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল। উত্তর হবে খ ঝরিয়া। 9 নাম্বার সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লার নাম। উত্তর হবে ক অ্যান্থ্রাসাইট। 10 নাম্বার তরল সোনা বলা হয়। উত্তর হবে খ খনিজ তেলকে। 11 নাম্বার অপ্রচলিত শক্তির উৎস হলো। উত্তর হবে খ সৌরশক্তি। 12 নাম্বার পশ্চিমবঙ্গের একটা তাপবিদ্যুৎ কেন্দ্র হলো। উত্তর হবে গ ব্যান্ডেল অথবা ঘ বক্রেশ্বর। এই দুটোই কিন্তু উত্তর হবে, আর বাকি যে দুটো আছে ওগুলো জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা বা এই দুটোই তোমরা উত্তর দিতে পারো, কোনো অসুবিধা নেই। 13 নাম্বার ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ। উত্তর হবে ক পাঞ্জাবের ভাকরা। 14 নাম্বার সৌরশক্তির প্রধান উৎস। উত্তর হবে গ সূর্য রশ্মি। 15 নাম্বার পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য হলো। উত্তর হবে ক ন্যাপথা। 16 নাম্বার প্রদত্ত কোন জোটটি সঠিক। উত্তর হবে গ রাঙ্গামাটির শহর বোলপুর। 17 নাম্বার ওএনজিসি এর সদর দপ্তর। উত্তর হবে খ দেরাদুনে। 18 নাম্বার ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। উত্তর হবে ঘ জামনগর। 19 নাম্বার কালো হীরের শহর নামে পরিচিত। উত্তর হবে ঘ আসানসোল। 20 নাম্বার সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর কয়লা হলো। উত্তর হবে গ পিট। 21 নাম্বার ছত্তিশগড়ের সবচেয়ে বিখ্যাত লৌহখনি অঞ্চলটি হলো। উত্তর হবে ঘ বায়লা ডিলা। 22 নাম্বার প্রদত্ত কোন বিষয়টি সম্পদের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে না। উত্তর হবে ক চাহিদা। এবার 2 নাম্বার দেখো দেওয়া আছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। এখানে প্রশ্নমান হচ্ছে 1 নাম্বার সম্পদের উপযোগিতা আছে কিন্তু কার্যকারিতা নেই, এটা হবে অশুদ্ধ। 2 নাম্বার ফসল সম্পদ নয়, ফসলের কার্যকারিতাই হলো সম্পদ, এটা হবে শুদ্ধ। 3 নাম্বার কুমেরু মহাদেশ একটা আন্তর্জাতিক সম্পদের উদাহরণ, এটা শুদ্ধ। 4 নাম্বার জল ও বাতাস হলো একটা প্রাথমিক সম্পদ, এটা শুদ্ধ। 5 নাম্বার আকরিক লোহার সঞ্চয়ে পৃথিবীতে ভারতের স্থান তৃতীয়, এটা অশুদ্ধ। 6 নাম্বার সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিকের নাম হলো হেমাটাইট, এটা অশুদ্ধ। 7 নাম্বার নুনামাটি খনিজ তৈল শোধনাগার হিসাবে খ্যাত, এটা অশুদ্ধ। 8 নাম্বার কালো হিরে বলে বক্সাইটকে, এটা অশুদ্ধ। 9 নাম্বার ভারতে অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায় একমাত্র ঝাড়খণ্ডের ঝরিয়ায়, এটা অশুদ্ধ। 10 নাম্বার অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল উৎপাদন কেন্দ্র, এটা শুদ্ধ। 11 নাম্বার খনিজ তৈলের প্রধান দুটি উপজাত দ্রব্য হলো পেট্রোলিয়াম ও ডিজেল, এটা শুদ্ধ। 12 নাম্বার গুজরাট রাজ্যের অ্যাঙ্কেলেশ্বর ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল খনি, এটা শুদ্ধ। 13 নাম্বার উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে বেশি জলবিদ্যুৎ উৎপাদিত হয়, এটা শুদ্ধ। 14 নাম্বার পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের গোসাবাতে বৃহৎ আয়তন জৈব গ্যাস
প্রকল্প চালু হয়েছে, এটা অশুদ্ধ। 15 নাম্বার, ভারতে প্রথম বেঙ্গালুরুতে ও পরে দিল্লিতে শহরের আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, এটা অশুদ্ধ। 16 নাম্বার, দক্ষিণ ভারতের খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে সহায়ক নয়, এটা অশুদ্ধ। 17 নাম্বার, তামিলনাড়ুর পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটির নাম হলো কালপক্কম, এটা শুদ্ধ। এরপর দেখো 3 নাম্বারে আছে শূন্যস্থান পূরণ, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, এক্ষেত্রেও কিন্তু প্রশ্নমান হচ্ছে 1। তো প্রথমে 1 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে সেই বস্তুকে সম্পদ বলে যার ড্যাশ ও কার্যকারিতা আছে, এখানে হবে উপযোগিতা ও কার্যকারিতা আছে। 2 নাম্বার, মানুষই হলো এক ধরনের সম্পদ যাকে বলে ড্যাশ সম্পদ, উত্তর হবে মানব সম্পদ। 3 নাম্বার, গচ্ছিত সম্পদের পরিমাণ ড্যাশ নির্দিষ্ট সীমিত বা গচ্ছিত। 4 নাম্বার, হেমাটাইটে লোহার পরিমাণ ড্যাশ শতাংশ, 70%। 5 নাম্বার, ভারতের সবচেয়ে বেশি আকরিক লোহা পাওয়া যায় ড্যাশ, উড়িষ্যা। 6 নাম্বার, ড্যাশ ভারতের সর্বপ্রধান শক্তি সম্পদ, উত্তর হবে কয়লা। 7 নাম্বার আছে ড্যাশ সর্বোৎকৃষ্ট কয়লা, অ্যান্থ্রাসাইট হচ্ছে সর্বোৎকৃষ্ট কয়লা। 8 নাম্বার, বায়ু শক্তি হলো একটা ড্যাশ শক্তি, উত্তর হবে অপ্রচলিত। 9 নাম্বার, ফারাক্কায় একটি ড্যাশ কেন্দ্র আছে, উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। 10 নাম্বার, সৌরবিদ্যুৎ উৎপাদনে ভারতের শীর্ষস্থান অধিকারী রাজ্য, সৌরবিদ্যুৎ উৎপাদনে ড্যাশ ভারতের শীর্ষস্থান অধিকারী রাজ্য, উত্তর হবে গুজরাট। 11 নাম্বার, ড্যাশ সোলার পার্কটি হলো ভারত তথা এশিয়ার বৃহত্তম সোলার পার্ক, উত্তর হবে চরনকা, চর দন্তন্য কয়াকার। তারপরে দেখো আছে 12 নাম্বার, ড্যাশ হলো ভারতের বৃহত্তম লিগনাইট খনি, উত্তর হবে নিয়ে ভ্যালি, তন্ত্ররশ্মি অন্তস্থেকার ভয়েকার লয়রশ্মি, নিয়ে ভ্যালি। এরপর দেখো 4 নাম্বারে আছে স্তম্ভ মেলাও, এক্ষেত্রেও প্রশ্নমান হচ্ছে 1। তো প্রথমে দেখো আছে 1 নাম্বারে জলবিদ্যুৎ শক্তি, এটার উত্তর হবে তোমার ঘ অর্থাৎ প্রবহমান শক্তি। 2 নাম্বার, হেমাটাইট, এটার উত্তর হবে ক অর্থাৎ 70% লৌহ আকরিক। 3 নাম্বার, ম্যাগনেটাইট, এটার উত্তর হবে গ অর্থাৎ 72.4% লৌহ আকরিক। 4 নাম্বার আছে বক্রেশ্বর, এটার উত্তর হবে খ তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর দেখো 5 নাম্বার, এক কথায় উত্তর দাও, এক্ষেত্রেও প্রশ্নমান হচ্ছে 1। প্রথমে দেখো 1 নাম্বারে আছে সম্পদের সংজ্ঞা দাও, 117 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে দেওয়া আছে সম্পদ, 1 লাইনে উত্তর দেওয়া আছে, 1 নম্বরের প্রশ্নের জন্য এটাই হবে তোমার উত্তর, অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত লিখবে। এরপরে দেখো আছে গচ্ছিত সম্পদ কাকে বলে, 99 পাতাতে চলে এসো, 99 সেখানে পাবো আমরা গচ্ছিত সম্পদ 99। এই দেখো এখানে দেওয়া আছে গচ্ছিত সম্পদ, এই যে পার্থক্য দেওয়া আছে গচ্ছিত এবং অবাধ সম্পদ, তো এখানে দেখো সংজ্ঞা দেওয়া আছে, অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত লিখবে, তাহলেই হবে গচ্ছিত সম্পদের সংজ্ঞা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে অবাধ সম্পদ কাকে বলে, ওই 99 পেজেই দেখো এখানে গচ্ছিত সম্পদ, তার এগেনস্টে দেওয়া আছে অবাধ সম্পদ, তাহলে অবাধ সম্পদের জন্য এইখান থেকে এত দূর পর্যন্ত লিখতে হবে, অপুনর্ভব সম্পদ বা অবাধ সম্পদ, এখানে দেখো সংজ্ঞাটা দেওয়া আছে। নেক্সট যে প্রশ্নটা আছে 4 নাম্বার, ভারতে কোন কোন শ্রেণীর কয়লা পাওয়া যায়, দেখো এখানে বিটুমিনাস এবং লিগনাইট, এই দুটো শ্রেণীর কয়লা কিন্তু ভারতে বেশি পরিমাণে পাওয়া যায়। এরপর দেখো আছে কয়লার 2টি উপজাত দ্রব্যের নাম লেখো, তাহলে এটা হবে পিচ এবং ন্যাপথলিন। এই দুটো উপজাত দ্রব্য, এছাড়া আরও অনেক আছে, তোমরা যে কোনো দুটো লিখতে পারো। 6 নাম্বার, ভারতের ব্যবহৃত প্রধান 2টি প্রচলিত শক্তির উৎসের নাম লেখো, এখানে হবে কয়লা ও খনিজ তেল। 7 নাম্বার, সৌর বিদ্যুৎকে কি কি কাজে ব্যবহার করা হয়, 114 নাম্বার পাতায় চলে এসো, সেখানে সৌরশক্তিকে কি কি কাজে ব্যবহার করা হয়, 114 নাম্বার পেজ। এই দেখো এখানে দেওয়া আছে ব্যবহার, সৌরশক্তির ব্যবহার, ঠিক আছে। প্রথম দেখো আছে গৃহস্থালিতে ব্যবহার, তারপরে সৌর পুকুর, 3 নাম্বার আছে রান্নার কাজে, 4 হচ্ছে সৌর শক্তি চালিত মোটর গাড়ি এবং মোটর বোট দ্রুত জনপ্রিয় হচ্ছে, 5 নাম্বার আছে বিদ্যুৎ শক্তি উৎপাদনে। তোমরা শুধু পয়েন্টগুলো লিখবে তাহলেই কিন্তু হবে, কারণ এখানে
ছোট প্রশ্নের উত্তর, তাই তো 1 নাম্বার করে। এরপরে দেখো চলে এসেছি 6 নাম্বারে। এখানে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে কিন্তু প্রশ্নমান আছে 2। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ফসল সম্পদ নয়, ফসলের কার্যকারিতাই হলো সম্পদ, উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। 98 পাতায় চলে এসো, 98। এখানে দেখো আছে ফসল সম্পদ। এখানে এই যে সম্পদ যেটা আছে, এই সম্পদের যে ডেফিনেশন আছে সেটা এখান থেকে এতটা তোমাকে করতে হবে। এরপর শুধু ফসলটা যেটা আছে, ফসলটাকে তোমাকে আলাদা করে লিখতে হবে যে ফসল যেহেতু আমাদের চাহিদা পূরণ করছে, তাই ফসলের কার্যকারিতাটাই হচ্ছে সম্পদ, ফসলটা নিজে কোনো সম্পদ সেভাবে নয়। তো এটাই হচ্ছে তোমার উত্তর। অর্থাৎ সম্পদের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটার সঙ্গে ওইটাকে যুক্ত করে দিলে তোমার উত্তরটা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো যেটা আছে 2 নাম্বার, বলছে ভারতের 3টি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। 105 নাম্বার পাতাতে চলে এসো। ওখানে তোমার কয়লা খনি অঞ্চলের যে নাম আছে দেখো এখানে এই যে তোমার ভারতের রাজ্যভিত্তিক কয়লা উৎপাদন। এবারে এইখানে দেখো এই যে দেওয়া আছে উড়িষ্যাটা লিখবে, তারপরে পশ্চিমবঙ্গটা লিখবে, তাহলে তোমার দুটো অঞ্চল হয়ে গেল, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। আবার তোমার তামিলনাড়ু, এই যে কোনো 3টে তোমরা লিখতে পারো, ঠিক আছে। তাহলে উড়িষ্যার কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, তালচের, সুন্দরগড়, ঢেককানাল, সম্বলপুর। আর পশ্চিমবঙ্গেরটা তো আমাদের মনে রাখা সহজ, রানীগঞ্জ, আসানসোল, দিশেরগড়, অন্ডাল, নেতুরিয়া, বড়জোড়া, বরাকর। তাহলে এইরকম তোমার দুটো হলো। আর একটা 3টে বলতে তোমরা ঝাড়খণ্ড করতে পারো, ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, চন্দ্রপুরা, তুহার, করণপুর, গিরিডি, ডালটনগঞ্জ, রামগড়, ঠিক আছে। তাহলে এই যে কোনো 3টে তোমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন কি আছে দেখো, বলছে 3 নাম্বার, গুজরাটে অবস্থিত 3টি তৈল শোধনাগারের নাম লেখো। তাহলে কয়ালি, ভাতিন্ডা এবং জামনগর, ঠিক আছে। এই 3টে হচ্ছে গুজরাটের অবস্থিত তৈল শোধনাগার। 4 নাম্বার হচ্ছে উত্তর পূর্ব ভারতের 3টি খনিজ তৈল উত্তোলন কেন্দ্রের নাম লেখো। উত্তর পূর্ব ভারতে 107 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে তোমার অঞ্চল ভাগে তোমার দেওয়া আছে। এবারে উত্তর পূর্ব ভারত, এখানটা হচ্ছে তোমার উত্তর পূর্ব ভারত। এই দেখো 3 নাম্বারে যেটা দেওয়া আছে এটা উত্তর পূর্ব ভারত। তাহলে এইখানে কোন কোন অঞ্চলে পাওয়া যায়, এই যে তৈলখনি অঞ্চল, প্রধান তৈলক্ষেত্র আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এবং এটা 3য় স্থান অধিকার করছে। এখানে কোথায় কোথায়, ডিগবয়, নাহারকাটিয়া, পেন্টোলা, মোরান, হুজরিজান, রুদ্রসাগর, গেলেকি প্রভৃতি কয়লা খনি। তাহলে এই যে 3 নাম্বার উত্তর পূর্ব ভারতের, এইটা পুরোটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে, 5 নাম্বার, ভারতের 3টি খনিজ তেল উৎপাদন অঞ্চলের নাম লেখো। তাহলে খনিজ তেল উৎপাদক অঞ্চল 3টি, এই 107 নম্বর পাতাতেই যে কোনো 3টি অঞ্চল, তার মধ্যে তো একটা অঞ্চল তো তোমাদের হয়েই গেল, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের তৈলক্ষেত্র। এরপরে তোমার 1 নাম্বার যেটা আছে পশ্চিম উপকূলের সামুদ্রিক তৈলক্ষেত্র, আর 2 নাম্বার আছে গুজরাটের তৈলক্ষেত্র। তাহলে এইখানে তোমরা তৈলক্ষেত্রটার বলয় এবং তৈলক্ষেত্র, এই যে এখানে তোমাদেরকে এই এতদূর পর্যন্ত এখানে প্রশ্নটা দিয়েছে শুধুমাত্র যে ভারতের 3টি খনিজ তেল উৎপাদক অঞ্চলের নাম। হ্যাঁ, 3টি তৈল তেল উৎপাদক অঞ্চলের নাম। তাহলে উৎপাদক অঞ্চল বলতে এই 1, 2, 3, আর তার সঙ্গে এই নামগুলো যেগুলো দেওয়া আছে তৈলখনি, এই নামগুলো তোমরা দিয়ে দেবে, তাহলেই কিন্তু হবে। এরপরে দেখো যেটা দেওয়া আছে 6 নাম্বার, টার্সিয়ারি কয়লা সম্পর্কে লেখো। 106 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে টার্সিয়ারি, গন্ডোয়ানা এবং টার্সিয়ারি এই দুটো যুগের কয়লা কিন্তু তোমার দেওয়া আছে। হ্যাঁ, এবার এখানে দেখো আছে অন্যদিকে টার্সিয়ারি যুগের কয়লা হচ্ছে লিগনাইট। হ্যাঁ, ভারতে এই যে তোমার টার্সিয়ারি যুগের গন্ডোয়ানা কার্বনিফেরাস অপজাগের সৃষ্টি কয়লা হচ্ছে তোমার গন্ডোয়ানা যুগের কয়লা। অন্যদিকে 7 থেকে 8 কোটি বছর আগে সৃষ্টি হওয়া কয়লা হলো তোমার টার্সিয়ারি যুগের কয়লা। অর্থাৎ 7 থেকে 8 কোটি বছর মানে এই কয়লাটা কিন্তু আনুমানিকভাবে নবীন। হ্যাঁ, তাহলে তোমার যে গন্ডোয়ানা যুগের কয়লা আছে সেটা কিন্তু প্রাচীন, আর অপেক্ষাকৃত টার্সিয়ারি যুগের কয়লাটা হচ্ছে নবীন প্রকৃতির। এই হচ্ছে তোমার, আর টার্সিয়ারি যুগের কয়লাটা হয় তোমার লিগনাইট প্রকৃতির। তাহলে এইটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে দেখো যেটা আছে 7 নাম্বার, কয়লার গুরুত্ব সম্পর্কে লেখো। 105 নাম্বার পাতাতে চলে এসো। এখানে তোমার কয়লার গুরুত্ব দেখো দেওয়া আছে। এই দেখো কয়লার গুরুত্ব, 4 রকমের কয়লা হয়, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, ঠিক আছে। এবং প্রত্যেকটার গুরুত্ব কিন্তু দেখো এখানে পাশে দেওয়া আছে, অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যবহার। অর্থাৎ এইটা আর এইটা, এই দুটো তোমাদেরকে লিখতে হবে। কোন কয়লার কি গুরুত্ব, অ্যান্থ্রাসাইটের গুরুত্ব কি আছে, বিটুমিনাসের কি গুরুত্ব আছে, লিগনাইটের কি গুরুত্ব আছে, এবং পিট শ্রেণীর কয়লার কি গুরুত্ব আছে। এই দুটো দিলেই তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। এরপর দেখো দেওয়া আছে বম্বে হাই
কাকে বলে? আচ্ছা দেখো, বম্বে হাই হচ্ছে একটা তৈলক্ষেত্র, অর্থাৎ মুম্বাইয়ের কাছে যে তোমার মহারাষ্ট্রের মুম্বাইয়ের যে যে আছে, সেখানে তোমার সমুদ্রের থেকে তোমার যে তৈল তোমার উত্তোলন করা হয় সেটাকে বলছে মুম্বে হাই। তো এটা তোমার একটা স্থানের নাম। তো এখানে তোমার মুম্বাই হাই বলছে কারণ এখান থেকে সব থেকে বেশি পরিমাণ তেল ভারতে উত্তোলিত হয়। তো তোমার দেখো এইখান থেকে এত দূর পর্যন্ত লিখতে হবে, মুম্বাই হাই এইখান থেকে এত দূর পর্যন্ত। কি আছে এখানে দেখো, এটা স্ক্রিনশট নিতে পারো। মুম্বাই শহরের 173 কিলোমিটার পশ্চিমে আরব সাগরের বুকে প্রায় 2000 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল বিশিষ্ট এই ক্ষেত্রটিকে 1974 সালে ওএনজিসি খনিজ তেল উত্তোলন শুরু করে। বর্তমানে এটি ভারতের বৃহত্তম তৈল খনি এবং প্রায় 45% তেল এখান থেকে তোলা হয়। সাগর সম্রাট নামক ভাসমান প্ল্যাটফর্মের সাহায্যে এখান থেকে তেল তোলা হয়। ওএনজিসি বম্বে হাইয়ের পাশে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার বম্বে হাই সম্পর্কে ধারণা। এরপরে দেখো যে প্রশ্নটা আছে, খনিজ তেলের গুরুত্ব লেখো। 106 নাম্বার পাতাতে চলে এসো। এই দেখো এখানে তোমার খনিজ তেল এবং তার গুরুত্ব, ঠিক যেমন আমরা কয়লার করলাম এক্ষেত্রেও তাই। 3 রকমের খনিজ তেলের কথা এখানে প্রকার দেওয়া আছে, এখানে তার গুরুত্ব দেওয়া আছে। তাহলে মাঝে যেটা আছে এটা তোমাদেরকে করতে হবে না, শুধু এইটা আর এইটা, এই দুটো একদম 1 2 3 তিনটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে, তাহলে খনিজ তেলের গুরুত্বটা লেখা হবে। নেক্সট যেটা আছে, মানব সম্পদ বলতে কি বোঝো? এটা তোমার দেখো, মানব সম্পদ মানে মানুষ যখন সম্পদ হিসাবে পরিগণিত হয় তখন সেটা হচ্ছে মানব সম্পদ। দেখো এখানে যে 3 লাইন আছে এই 3 লাইন তোমাদেরকে লিখতে হবে, স্ক্রিনশট নিতে পারো। বলছে ব্যক্তি মানুষ ও গোষ্ঠীবদ্ধ মানুষ যা সম্পদ সৃষ্টি বা ভোগ করে তা হলো মানবিক সম্পদ। উদাহরণ হচ্ছে তোমার জনসংখ্যা, এই হচ্ছে তোমার মানব সম্পদ। নেক্সট দেখো যেটা আছে 11 নাম্বার, বলছে তেলের কার্যকারিতায় সম্পদ বুঝিয়ে লেখো। তাহলে দেখো তেলের কার্যকারিতা, যে কোনো জিনিসের কার্যকারিতাটাই হচ্ছে সম্পদ। তাহলে দেখো এটার জন্য এটা তোমাদেরকে লিখতে হবে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে খনিজ তেল সম্পদ নয়, খনিজ তেলের কার্যকারিতাই হলো সম্পদ। হ্যাঁ, এখানে কি লেখা আছে, বলছে হাজার হাজার বছর ধরে খনিজ তেল ভারতের গুজরাটের কালোল, আঙ্কলেশ্বর ও খাম্বাত বা কাম্বে উপসাগরীয় অঞ্চলে সঞ্চিত থাকলেও পরাধীন ভারতের মানুষ তার খোঁজ না পাওয়ায় ওই খনিজ তেল ভারতীয়দের কোনো কাজে আসেনি। স্বাধীনতার পর ভারত সরকারের তেল এবং প্রাকৃতিক গ্যাস কমিশনের প্রচেষ্টা ও রাশিয়া সরকারের সহযোগিতায় গুজরাটের ওই অঞ্চলে খনিজ তেল আবিষ্কৃত হয় এবং তা উত্তোলন করে মানুষের বিভিন্ন কাজে ব্যবহার করার ফলে ওই খনিজ তেল সম্পদে পরিণত হয়েছে। অর্থাৎ খনিজ তেল সম্পদ নয়, খনিজ তেলের কার্যকারিতাটাই সম্পদ। ঠিক আছে, তাহলে এটাই হবে তোমাদের উত্তর। এর পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে, খনিজ তেলের কার্যকারিতায় সম্পদ। 12 নম্বর বলছে লৌহ আকরিকের গুরুত্ব লেখো। তাহলে এটার জন্য 102 নম্বর পাতা খোঁজো, সেখানে দেখো দেওয়া আছে লৌহ আকরিক বা আকরিক লোহার গুরুত্ব। তো এই দেখো এখানে আছে 102 নম্বর পাতা, এইখানে আছে দেখো আকরিক লোহার গুরুত্ব। ঠিক একই রকমভাবে এদিকে দেখো আকরিক লোহার শ্রেণীবিভাগটা দেওয়া আছে, অর্থাৎ এই 4টে ভাগে ভাগ করা হয়, আর পাশে তার অর্থনৈতিক গুরুত্বটা দেওয়া আছে। অর্থাৎ এই ঘরটা আর এই ঘরটা, এই দুটো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, তাহলে তোমাদের গুরুত্বটা লেখা কমপ্লিট হবে। এরপর দেখো আছে 13 নাম্বার, অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো? 113 নাম্বার পাতাতে আছে অপ্রচলিত শক্তি। অর্থাৎ এই দেখো এখানে আছে অপ্রচলিত শক্তি, এখানে এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখতে হবে অপ্রচলিত শক্তি, এইখান থেকে এত দূর পর্যন্ত অপ্রচলিত শক্তি হয়েছে। নেক্সট দেখো আছে 14 নাম্বার, পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে? 112 নাম্বারেই আছে পারমাণবিক বিদ্যুৎ শক্তি। এই দেখো এখানে আছে পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে, অর্থাৎ এইখানে দেখো দেওয়া আছে অন্যতম পারমাণবিক শক্তি পাওয়া যায়। হ্যাঁ, এইখানটাই হবে তোমার পারমাণবিক শক্তির ডেফিনেশান, ব্যবহারও দেওয়া আছে, বন্টনও দেওয়া আছে। তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত করতে হবে পারমাণবিক শক্তির তোমার কাকে বলে। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 15 নাম্বার, ভূতাপ শক্তির ব্যবহার লেখো। 116 নাম্বার পাতাতে দেখো আছে ভূতাপ শক্তির ব্যবহার। এই যে ভূতাপ শক্তি আর ভূতাপ শক্তির ব্যবহার, এখানে 7টা ব্যবহার দেওয়া আছে, এই 7টাই তোমরা লিখে দেবে। নেক্সট দেখো আছে 7 নাম্বার, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। এখানে কিন্তু প্রশ্নমান আছে 3। প্রথম প্রশ্ন আছে 1 নাম্বার, সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো। 99 পাতায় চলে এসো, দেখো এখানে দেওয়া আছে উপাদান অনুসারে তোমার সম্পদের শ্রেণীবিভাগ। 99 পাতাতে ওই দেখো এখানে যে দেওয়া আছে, এখানে
এই যে তোমার টেবিলটা দেওয়া আছে, এখানে তোমার মালিকানা এবং তার বিভিন্ন উপাদানের ভিত্তিতে এই দেখো এখানে সম্পদ সৃষ্টির উপাদানের ভিত্তিতে শ্রেণীবিভাগ, এই ভাগটা অর্থাৎ 1 নম্বরে যেটা দেওয়া আছে এই 3টে ভাগ অর্থাৎ উপাদানের ভিত্তিতে প্রাকৃতিক, মানবিক, সাংস্কৃতিক, এই 3টে ভাগ তোমাদেরকে লিখতে হবে এবং তার উদাহরণগুলো তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তাহলে উপাদানের ভিত্তিতে এই 3টে ভাগে ভাগ করা হয়, এই ভাগটাই তোমাদেরকে দিতে হবে। এরপরে দেখো আছে 2 নাম্বার, গচ্ছিত সম্পদের বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে 99 পাতাতে চলে এসো, গচ্ছিত সম্পদের বৈশিষ্ট্য একেবারে নিচের দিকে দেখো পার্থক্য দেওয়া আছে। তো এখানে গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদের দিকে যেগুলো আছে অর্থাৎ প্রায় 99 পাতা, তারপরে পরের পাতাতে 100 পাতাতে চলে এসো, প্রায় 7টা বৈশিষ্ট্য কিন্তু দেওয়া আছে। অর্থাৎ এই গচ্ছিত সম্পদের দিকে যেগুলো দেওয়া আছে এগুলো পরপর লিখে দেবে 7টা, তাহলেই কিন্তু বৈশিষ্ট্যটা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো আছে অবাধ সম্পদের কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে ওইটাও তোমার ওই 99 পাতাতেই অবাধ সম্পদ আর গচ্ছিত সম্পদ দুটো কিন্তু পাশাপাশি দেওয়া আছে পার্থক্যের হিসাবে। তাহলে দেখো এখানে অবাধ সম্পদ বা অপুনর্ভব সম্পদের যে বৈশিষ্ট্যগুলো আছে, তাহলে এই দিকে যেগুলো আছে এগুলো তোমার 7টাই দেওয়া আছে 99 পাতা এবং 100 পাতায়। হ্যাঁ, তো এই 7টা কিন্তু তোমরা পরপর লিখে দেবে। তারপরে দেখো আছে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কি, এটা 100 নম্বর পাতাতে আছে সম্পদ সংরক্ষণ, এই দেখো, এবং সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা। তাহলে এখানে তোমার টোটাল 6টা প্রয়োজনীয়তা দেওয়া আছে, এই 6টা প্রয়োজনীয়তাটা লিখে দেবে। বেশ, এরপর দেখো আছে 5 নাম্বার, লৌহ আকরিকের ব্যবহার ও গুরুত্ব কি। 102 নম্বর পাতায় চলে এসো। তাহলে এইখানে দেখো এই যে লৌহ আকরিক এবং তার ব্যবহার বা গুরুত্ব, এই দেখো লৌহ আকরিকে যে দেওয়া আছে 4টে লৌহ আকরিকের নাম এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যবহার, তাহলে এইখানটা তোমরা লিখে দেবে তাহলেই হবে। এরপরে কি আছে 6 নাম্বার, আকরিক লোহার শ্রেণী বিভাগ করো। তাহলে এটাও 102 নম্বর পাতাতে এই যে শ্রেণীগুলো দেওয়া আছে, যে 4টে শ্রেণী, এই 4টে শ্রেণীকে তোমাদেরকে লিখতে হবে, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট এবং সিডেরাইট। এরপরে দেখো আছে কয়লার অর্থনৈতিক গুরুত্ব ও ব্যবহার উল্লেখ করো। 105 নম্বর পাতায় চলে এসো, এখানে দেখো দেওয়া আছে কয়লার অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যবহার। ঠিক 4 রকমের যে কয়লা আছে তার পাশে দেখো অর্থনৈতিক গুরুত্বটাও দেওয়া আছে, অর্থাৎ এই 4টে একটা একটা করে নাম এবং তার গুরুত্ব এরকম করে দিলেই কিন্তু হয়ে যাবে, এই 4টেই তোমাদেরকে লিখতে হবে। এরপরে দেখো যেটা আছে 8 নাম্বার, ভারতীয় কয়লার শ্রেণীবিভাগ করো। 106 নম্বর পাতায় চলে এসো। 106 নাম্বার, দেখো এখানে ভারতে 2 রকমের কয়লা পাওয়া যায়, একটা হচ্ছে তোমার গন্ডোয়ানা এবং টারসিয়ারি যুগের কয়লা, এবং এখানে যে ভাগগুলো দেওয়া আছে গন্ডোয়ানা এবং টারসিয়ারি যুগের কয়লা কি কি পাওয়া যায়, অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ভারতে এই 2টো শ্রেণীর কয়লাই কিন্তু পাওয়া যায়। এরপরের প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় কয়লা শ্রেণীবিভাগ হলো। এবার 9 নাম্বার দেখো আছে খনিজ তেলের ব্যবহারগুলি লেখো। 107 নম্বর পাতাতে দেখো দেওয়া আছে খনিজ তেলের ব্যবহার, এই যে দেখো এখানে ছক আকারে দেওয়া আছে, এগুলো সবই তোমার ব্যবহারের ক্ষেত্র এবং কী কী কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে 7টা দেখো দেওয়া আছে, এই 7টাই তোমাদের 1 2 3 4 করে এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে খনিজ তেলের ব্যবহার। এরপরে কোনটা দেওয়া আছে দেখো 10 নাম্বার বলছে খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম লেখো। 106 নাম্বার পাতায় চলে এসো, এখানে দেখো খনিজ তেলের উপজাত দ্রব্য যেগুলো আছে সেগুলো দেওয়া আছে তোমার খনিজ তেল এবং খনিজ তেল থেকে প্রাপ্ত যে উপজাত দ্রব্যগুলো, এই দেখো কয়লা এবং খনিজ তেলের যে উপজাত দ্রব্যগুলো সেগুলো পরপর এখানে দেওয়া রয়েছে। তো এই যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলের উপরে যে শ্রেণীবিভাগ লেখা আছে সেখানে দেখো দেওয়া রয়েছে এই যে বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এইগুলো লিখবে বিভিন্ন পর্যায়ে ডিজেল, ভারী ডিজেল, পেট্রোল, গ্যাসোলিন, কেরোসিন, ন্যাপথা, মোবিল, গ্রিজ এবং বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায়। তাহলে এটাই হবে উত্তর। নেক্সট দেখো যেটা আছে 11 নাম্বার, প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎসগুলি কি কি। তাহলে 108 নাম্বার পাতাতে দেওয়া আছে দেখো প্রচলিত শক্তির উৎস, এই দেখো এখানে আছে প্রচলিত শক্তি এবং তার প্রচলিত শক্তির যে উৎসগুলো আছে এই যে কয়লা, তারপরে 2 এই 3, এই 3টে হচ্ছে তোমার প্রচলিত শক্তির উৎস। হ্যাঁ, আর 108 আর এটা হচ্ছে 113 নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে
অপ্রচলিত শক্তির উৎস, অর্থাৎ এটা 113 নম্বর পাতা। এবং এই উৎসগুলি দেখো, এই যে কতগুলো ভাগে ভাগ করা আছে, এই যে ছকটা, এই ছকটা পুরোটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং এগুলো সম্পর্কে একটু একটু করে লিখেও কিন্তু দিতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস, প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি। এরপর দেখো আছে 12 নাম্বার, বলছে অপ্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো। 113 নাম্বার পাতাতে চলে এসো। এখানে অপ্রচলিত শক্তির সুবিধা, এই দেখো এখানে সুবিধা এবং অসুবিধা দুটো পার্থক্য আকারে দেওয়া আছে। তো সুবিধার দিকে যেগুলো আছে এইগুলো তোমাদেরকে লিখতে হবে। 5টা দেওয়া আছে, তো এই 5টাই তোমাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু সুবিধাগুলো তোমরা লিখতে পারবে। এরপরে দেখো আছে সুবিধাগুলি। এবার দেখো দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি লেখো। তাহলে 111 নম্বর পাতাতে চলে এসো। দেখো এখানে দেওয়া আছে জলবিদ্যুৎ উৎপাদনে, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা এবং অসুবিধা দুটোই দেওয়া আছে। তো তোমাদের যেহেতু সুবিধাটা আছে, তো এই সুবিধা দেখো দেওয়া আছে 6টা, 1 2 3 4 5 6টা, অর্থাৎ এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে, তাহলেই তোমার সুবিধাটা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা আছে 14 নাম্বার, ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির নাম লেখো। 113 নাম্বার পাতায় চলে এসো। 113 নম্বর পাতায় দেখো এই যে ছকটা দেওয়া আছে, এই ছকটা পুরোটাই কিন্তু করতে হবে। দেখো এখানে 7টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম দেওয়া আছে এবং কোন রাজ্যে অবস্থিত, কত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় সবই দেওয়া আছে। তো কত পরিমাণ হয় এটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র কেন্দ্রগুলির নাম আর অবস্থান, এই দুটো করলেই কিন্তু তোমাদের হবে। নেক্সট দেখো আছে 15 নাম্বার, সৌরশক্তির ব্যবহারগুলি উল্লেখ করো। 114 নম্বর পাতায় চলে এসো। এখানে সৌরশক্তির ব্যবহারটা তোমার দেওয়া আছে। দেখো সৌরশক্তি এবং সৌরশক্তির ব্যবহার, এখানে টোটাল 5টা ব্যবহার দেওয়া আছে। এই 5টা ব্যবহার এবং তাদের সম্পর্কে, অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, একদম এইখান থেকে এত দূর পর্যন্ত করলেই তোমাদের সৌরশক্তির ব্যবহারটা হয়ে যাবে। নেক্সট যেটা আছে দেখো 16 নাম্বার, ভূতাপ শক্তির ব্যবহার লেখো। 116 নাম্বার পাতাতে আছে ভূতাপ শক্তির ব্যবহার। এই দেখো ভূতাপ শক্তি এবং এখানে আছে তার ব্যবহার, 1 2 3 7টা ব্যবহার আছে। এই 7টা ব্যবহারই তোমরা লিখে দেবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি 8 নম্বরে, নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নমান 5। প্রথমেই যেটা আছে সম্পদের শ্রেণীবিভাগ বিশদে বর্ণনা করো। তো 99 পাতাতে চলে এসো। ওখানে সম্পদের শ্রেণীবিভাগ মানে পুরো সম্পদের শ্রেণীবিভাগটা করতে বলেছে, অর্থাৎ এই যে ছকটা দেওয়া আছে টোটাল 6টা ভাগে ভাগ করা আছে, এই 6টা ভাগ সম্পর্কে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত পুরো ছকটাই কিন্তু তোমাদেরকে করতে হবে, উদাহরণ এবং বিভিন্ন উপশ্রেণী সবগুলোই কিন্তু করতে হবে। এরপরে দেখো আছে 2 নাম্বার, সম্পদ কিভাবে সংরক্ষণ করা যায়। 100 নাম্বার পাতাতে চলে এসো। 100 নাম্বার পাতাতে দেখো এই যে দেওয়া আছে সম্পদ সংরক্ষণ এবং নিচে দেওয়া আছে সম্পদ সংরক্ষণের পদ্ধতি। তো এই সংরক্ষণের পদ্ধতিগুলো তোমাদের দিতে হবে। টোটাল 9টা পদ্ধতি আছে, তার মধ্যে 100 নাম্বার পাতায় 1টা আছে, 101 নাম্বার পাতাতে দেখতে পাচ্ছ বাকি 8টা তোমার দেওয়া আছে। এই যে 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, অতএব এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে। নেক্সট যেটা আছে ভারতের আকরিক লোহার বন্টন আলোচনা করো। 103 নাম্বার পাতাতে আছে আকরিক লোহার বন্টন। এই দেখো ভারতে আকরিক লোহা এবং ভারতের আকরিক লোহার বন্টন, এই যে নিচের দিকে দেওয়া আছে দেখো ভারতের রাজ্যভিত্তিক লৌহ আকরিক উত্তোলন বা লৌহ খনি। তাহলে এই ছকে প্রথমে দেখো আছে উড়িষ্যা এবং উড়িষ্যার কোন কোন জায়গাতে আছে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অতএব এই 1 নাম্বারটা আর এই 3 নাম্বার উল্লেখযোগ্য লৌহ খনি এগুলো করলে কিন্তু তোমাদের হবে। আর তার সঙ্গে ছবিটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো টোটাল 10টা দেওয়া আছে, টোটাল 10টাই দেখো ছকে দেওয়া আছে, তার মধ্যে তোমরা মিনিমাম 5টা পর্যন্ত করবে, বাকিগুলো অন্যান্যর মধ্যে করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এই মানচিত্রটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যে কোথায় কোথায় মোটামুটি আকরিক লোহাগুলো বা খনিগুলো তোমার কেন্দ্রীভূত হয়েছে, তাহলে কিন্তু ভালো হবে প্রশ্নের উত্তরটা। তারপরে দেখো আছে ভারতের রাজ্যভিত্তিক কয়লা খনিগুলির উল্লেখ করো। 105 নাম্বার পাতাতে দেখো আছে রাজ্যভিত্তিক কয়লা খনি অঞ্চলগুলি। এই যে দেখো এখানে দেওয়া আছে টেবিল আকারে, তাহলে রাজ্য এবং তার কয়লা খনি উত্তোলন কেন্দ্রগুলি। তাহলে প্রথম স্থান অধিকার করছে তোমার উড়িষ্যা, তারপরে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং তার কেন্দ্রগুলো দেখো এদিকে দেওয়া আছে। আর টারসারি যুগের কয়লা পাওয়া যাচ্ছে তোমার তামিলনাড়ু, প্রথম এই সমস্ত জায়গাতে পাওয়া যাচ্ছে। তাহলে এইটা দেবে আর তার সঙ্গে সঙ্গে ছবিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ভারতের মানচিত্রে কোথায় কোথায় এগুলোর অবস্থান। আচ্ছা, এরপরে 5 নাম্বার দেখো আছে ভারতের বিভিন্ন রাজ্যের তৈল খনিগুলির নাম করো। হ্যাঁ,
বিভিন্ন রাজ্যে তৈরি, এটা তো হয়ে গেল। তারপর 6 নম্বর আছে দেখো, ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম করো। 109 নম্বর পাতাতে দেখো আছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এই যে দেখো এখানে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কোথায় কোথায় আছে, টোটাল 18টা রাজ্যের নাম দেওয়া আছে। প্রত্যেকটা রাজ্যে তোমার যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছে এবং রাজস্থানে শেষ হয়েছে, এবং তার তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর নাম কিন্তু পাশাপাশি দেওয়া আছে। অর্থাৎ এই ছকটা করলে কিন্তু তোমাদের হবে, আর তাহলেই তোমাদের প্রশ্নের উত্তরটা কমপ্লিট হবে, আর ছবিটা দিতে পারলে ভালো হয়। এরপরে দেখো আছে ভারতের 7 নম্বর, ভারতের প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম লেখো। 111 নম্বর পাতাতে চলে এসো। 111 নম্বর পাতাতে আছে জলবিদ্যুৎ কেন্দ্র। এই দেখো এখানে আছে জলবিদ্যুৎ কেন্দ্র। এই যে টোটাল 4টে ভাগে পুরো ভারতকে ভাগ করা হয়েছে, 5টা ভাগে। একটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর দক্ষিণ আর উত্তর পূর্ব, ঠিক আছে। এবং কোন কোন জলবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার নামও কিন্তু এই ছকটাতে দেওয়া আছে, এটা করবে তাহলে তোমার হবে। এরপরে যেটা আছে দেখো, জলবিদ্যুৎ কেন্দ্রের পরে 8 নম্বরে আছে ভারতের সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির নাম লেখো। 115 নম্বর পাতাতে চলে এসো। 115 নম্বর পাতাতে সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে দেখো। এই যে ছকটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। টোটাল 9টা রাজ্যতে আছে এবং টোটাল 9টা রাজ্যের কোথায় কোথায় আছে সেগুলো কিন্তু পরপর এই ছকটাতে কিন্তু দেওয়া আছে। তাহলে এই ছকটা করবে তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।